আমার পায়ে থেকে একটা ঠান্ডা স্রোত যেন সারা শরীরে বয়ে যেতে লাগলো। তাহলে কে আমার গাড়ি চালাচ্ছে? সামনে কে বসে আছে? ওর মুখ আজকে এত ঢেকেই বা চালাচ্ছে কেন? আর হঠাৎ আজকে বাইপাসের রাস্তায় ধরেছে কেন? আমি এই রাস্তায় তো এত রাত্রে কখনো যাই না। দেহের সব শক্তি এক করে বলে উঠলাম, তুমি কন হো? গাড়ি রোকো। বলতে বলতেই গাড়ি থেমে গেল। আমি দেখলাম বাইপাসের ওপর সেক্টর 37-এর শ্মশানের গেটে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভারের সিট খালি। নমস্কার, আমি সঞ্জীব। ভালোবাসার ছন্দে আপনারা শুনছেন একের পর এক রোমহর্ষক রোমাঞ্চকর ভূতের গল্প। আজকে আপনার জন্য গল্প দীপক মুখোপাধ্যায়ের লেখা ব্ল্যাক ফ্রাইডে। গল্প পাঠে সঞ্জীব, গল্পের অন্যান্য চরিত্রে সৌভিক এবং আমি সঞ্জীব। শুরু হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। দিনটা ছিল শুক্রবার, তারিখ 8ই জানুয়ারি 2010। দিল্লিতে ভীষণ ঠান্ডা পড়েছে। সারাদিন ধরে কুয়াশা, এক চিলতে রোদের দেখা নেই। এই শীতে রাত 9টার সময় খোলা আকাশের নিচে গুরগাঁওয়ের ফার্ম হাউসে প্রিয় বাঙালি বন্ধুর কন্যার বিয়েতে কাঁপতে কাঁপতে ডিনার খাচ্ছি। বন্ধু চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। লনে অনেকগুলো গ্যাস হিটার রাখা ছিল। গানের জন্য ভালো আর্টিস্ট এসেছিল। কেউ হিন্দি গান গাইলো, কেউ গাইলো রবীন্দ্রসঙ্গীত, পাঞ্জাবি নাচ গানও ছিল। খাবার গরম রাখার বন্দোবস্ত ইত্যাদি সবই ছিল। আর মেনুও ছিল দারুণ। সেই হিটারের নিচে দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে গরম গরম খাবার খেতে শুরু করে দিলাম। একটু তাড়াতাড়িই খাচ্ছিলাম। গুরগাঁও থেকে ফরিদাবাদ ফেরার চিন্তাও মাথায় ছিল। আমার গাড়ির ড্রাইভার শের সিং আজকে আবার কিছুক্ষণের জন্য ছুটি চেয়েছিল। জয়পুরে জমি সংক্রান্ত কি একটা কাজ আছে তার, তাই আজকে সকালেই জয়পুরে চলে গেছে। তবে আমায় বলে রেখেছে রাত 9:30টার মধ্যেই গুরগাঁওয়ের এই ফার্ম হাউসে সে এসে পড়বে আর আমাকে মোবাইলে ফোন করে জানিয়ে দেবে। তাই খেতে খেতে শের সিংয়ের ফোনের অপেক্ষা করছিলাম। আসার সময় নিজেই গাড়ি চালিয়ে এসেছি, কিন্তু ফেরার সময় যদি শের সিংকে পাই তাহলে গাড়িতে বসে একটা মেজাজি ঘুম দেওয়া যেতে পারে। শের সিংয়ের কথা ভাবতে ভাবতেই তার টেলিফোন এসে গেল। হ্যালো স্যার। হ্যাঁ শের সিং, বলো। আমি গাড়ির কাছে এসে গেছি। আপনার ডিনার কি কমপ্লিট? না, এখনও একটু বাকি আছে, প্রায় হয়ে এসেছে। ঠিক আছে, আপনি ডিনারটা কমপ্লিট করে গাড়ির কাছে চলে আসুন। আমি গাড়ির কাছেই আছি। ফোন পেয়ে আমি আশ্বস্ত হলাম। ডিনার হয়ে গেলে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে পার্কিংয়ে এসে শের সিংকে গাড়ির চাবি দিয়ে আরাম করে পেছনের সিটে বসলাম। শের সিং আমার মতো ফরিদাবাদেই থাকে। আমার বাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি। সে সকালবেলায় সাইকেলে আমার বাড়ি চলে আসে, আর সন্ধ্যাতে ডিউটি শেষ হয়ে গেলে আবার সাইকেলেই বাড়ি ফিরে যায়। গাড়ি চালায় খুব ভালো। আমার সাথে সে কাটিয়ে দিল বছর 5। তার বাড়ির সকলেই আমাদের জানে। তার বউ মাঝে মাঝেই আমার স্ত্রীর কাছে আসে। শীত যে পড়েছে তা শের সিংকে দেখেও বুঝতে পারলাম। ওভারকোট পরে একটা মাফলার এমন করে গলায় আর মাথায় জড়িয়েছে যে তার মুখ প্রায় দেখাই যায় না। শের সিং বরাবরই কম কথা বলে। চাবি নিয়ে সে গাড়ি স্টার্ট দিতেই আমিও চোখ বুজে এটা ওটা চিন্তা করতে লাগলাম। বোধহয় একটু তন্দ্রা এসে গিয়েছিল। হঠাৎ শের সিংয়ের মোক্ষম ব্রেকের ঝাঁকুনিতে আমার সেই তন্দ্রার ঘোর ভেঙে গেল। চমকে উঠলাম, বললাম, क्या हुआ শের সিং? सामने देखिए साहब। দেখলাম সামনে একটা গাড়িকে ঘিরে অনেক লোক ভিড় করে রাস্তা প্রায় আটকে দিয়েছে। শের সিং গাড়ি থেকে নেমে সেই ভিড়ের মধ্যে ঢুকে গেল। মিনিট 2-এর মধ্যেই সে এসে গেল আর গাড়ি স্টার্ট দিয়ে চালাতে চালাতে বলল, साहब बहुत सारा लोग वो गाड़ीटाকে ঘিরে দাঁড়িয়ে আছে और उसके अंदर ड्राइवर मारा गया और सब लोग बोल रहे हैं कि वो हार्ट अटैक में मर गया। साहब मुझे लगता है कि उसका कत्ल हुआ है। তার কাকার মেয়ের বিয়ের জন্য সে নিজের জমি বিক্রি করে কাকাকে 5 লাখ টাকা ধার দিয়েছিল 1 বছরের জন্য। এই ধারের একটা লিখিত কবুলনামাও রেখেছিল সে।
1 বছর শেষ হয়ে যাওয়ার পর অনেকবার ভদ্রলোক কাকাকে মনেও করিয়ে দেয় ধার শোধ করবার জন্য, কিন্তু 3 বছর পার হয়ে গেল। কাকা যখন ধার শোধ দিল না, তখন ভদ্রলোক পঞ্চায়েতের কাছে সেই কবুলনামা সমেত লিখিত নালিশ করে। কাকা এবার প্রমাদ গুনলেন এবং তাকে আজ টাকা শোধ দেবেন বলে ডাকলেন। কাকার কাছে টাকা আনতে যখন ভদ্রলোক পৌঁছায়, তখন ভাড়া করা গুন্ডা দিয়ে গলা টিপে ভদ্রলোককে খুন করা হয়। এত শীতে তারপর মৃতদেহটাকে গাড়িতে কিছু দূর নিয়ে গিয়ে ড্রাইভারের সিটে বসিয়ে দিয়ে সেই গুন্ডারাই এখন ভিড়ের মধ্যে থেকে বলছে তার মৃত্যু গাড়ি চালাতে চালাতে হার্ট অ্যাটাকের ফলে হয়েছে। এমনকি ভদ্রলোকের কাকার 2 ছেলেও এই একই কথা বলছে সেই ভিড়ের মধ্যে থেকে। তারা সব এখন চাইছে যে যত তাড়াতাড়ি হয় তাকে বাড়ির লোক যেন দাহ করে ফেলে। এত সব জেনেও শের সিং কোনো প্রতিবাদ না করেই ভিড়ের থেকে বেরিয়ে এলো কেন? নির্লিপ্তের মতো শের সিং বলল, छोड़िए ना साहब, ये सब बात आपको बताया, अभी उन लोगों को बताने से क्या फ़ायदा, आपका भी घर पहुंचने में देर हो जाएगा, जाने दीजिए। এই বলেই রাস্তা খালি পেয়ে শের সিং ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিল। আমিও আর কোনো কথা বললাম না। সত্যিই তো, আমার কি দরকার শুধু শুধু এর মধ্যে যাবার। হঠাৎ নিয়ন লাইটে একটা সাইনবোর্ডে দেখলাম লেখা রয়েছে মোটেল বেহেরোর, বেহেরোর NH8 রাজস্থান। আমি চমকে উঠলাম। আমি তো যাচ্ছি গুড়গাঁও থেকে ফরিদাবাদ, এখানে বেহেরোর এলো কোথা থেকে? शेर सिंह के जिज्ञासा করলাম, शेर सिंह वो बेहरोर क्यों लिखा था वो साइन बोर्ड में अभी जब पास किया? शेर सिंह सामने ताकानो अवस्थातेই उत्तर दिल, पता नहीं साहब, हम लोग अभी मेहरुली बदरपुर रोड पहुंच गया। দেখলাম শের সিং ঠিক কথাই বলেছে। একটু পরেই চিরাগ দিল্লি ক্রসিং এসে গেল। ভাবলাম আমারই দেখার ভুল হবে। আমি আবার চোখ বুজে আরাম করে বসলাম। বদরপুরের আন্ডার ব্রিজের নিচে গাড়ির ঝাঁকুনির চোটে আমার তন্দ্রা আবার ভেঙে গেল। দেখলাম ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে শের সিং। তার অবশ্য গাড়ি চালানোর হাত খুব ভালো। বদরপুরের ক্রসিং পার হয়ে গেল 1 মিনিটের মধ্যে। জয়িতপুর ক্রসিং পার হতেই ঘড়িতে দেখলাম সময় রাত 11:15। তারপর গাড়ি বাইপাসের রাস্তা ধরতেই আমার মোবাইল তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। দেখলাম আমার বাড়ি থেকে মেয়ে ফোন করেছে। হ্যালো বাবা, খবর পেয়েছো? আজ বিকেল 3টে নাগাদ তোমার ড্রাইভার শের সিং মারা গিয়েছে। তার ছেলে যোগিন্দর সন্ধ্যে 6টার সময় আমাকে ফোনে জানিয়েছে। তখন থেকেই তোমাকে ফোনে ট্রাই করছি, শুধু ফোনে মেসেজ আসছে নট রিচেবল। আজ তাকে ক্রিমেট করবে, তাই তোমাকে খবর দিতে বলছিল। এখন তুমি কোথায় বাবা? মেয়ের ফোনের কোনো জবাব দেওয়ার শক্তি আমার ছিল না তখন। আমার পায়ে থেকে একটা ঠান্ডা স্রোত যেন সারা শরীরে বয়ে যেতে লাগলো। তাহলে কে আমার গাড়ি চালাচ্ছে? সামনে কে বসে আছে? ওর মুখ আজকে এত ঢেকেই বা চালাচ্ছে কেন? আর হঠাৎ আজকে বাইপাসের রাস্তায় ধরেছে কেন? আমি এই রাস্তায় তো এত রাত্রে কখনো যাই না। দেহের সব শক্তি এক করে বলে উঠলাম, তুমি কোন হো? গাড়ি রোকো। বলতে বলতেই গাড়ি থেমে গেল। আমি দেখলাম বাইপাসের ওপর সেক্টর 37-এর শ্মশানের গেটে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভারের সিট খালি, শের সিং সেখানে নেই। আমি স্থবির হয়ে গেলাম। শের সিং বিকেলে মারা গেছে। তাহলে গুড়গাঁও থেকে এতটা রাস্তা আমার গাড়ি কে চালিয়ে নিয়ে এলো? আর আমাকে এতটা এনে এই শ্মশানের গেটে কেন ছেড়ে দিল? ভাবতে ভাবতেই দেখলাম কয়েকজন লোক হ্যাজাক জ্বালিয়ে একটা মৃতদেহ নিয়ে আসছে। राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है, राम नाम सत्य है। राम नाम सत्य है। আমি গাড়ির ভেতরেই বসে রইলাম। তারা কাছে আসতেই শের সিংয়ের ছেলে যোগিন্দরকে দেখতে পেলাম। এবার সাহস করে আমি গাড়ি থেকে নামতেই আমাকে দেখে যোগিন্দর কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, বাবা সন্ধ্যে 6টা নাগাদ মারা গেছে। আমরা বাবার মৃতদেহকে এখানে দাহ করতে এনেছি। কি হয়ে গেল আঙ্কেল, কি হয়ে গেল? আমি অবিশ্বাসের সাথে সেই মৃতদেহের মুখ দেখতে গিয়ে হতাশ হলাম। এ তো
শের সিংয়েরই মৃতদেহ। দেখ ভাই, আর কান্নাকাটি করিস না, অনেক দেরি হয়ে গিয়েছে। চল এবারে দাহ কাজটা সেরে ফেলি। হ্যাঁ যোগিন্দার, ও ঠিক কথাই বলছে। চল দাহ কাজটা আমরা সেরে ফেলি। ওরা কারা জিজ্ঞেস করতেই যোগিন্দার জানালো যে তারা তারই কাকার ছেলে। তারা নাকি যোগিন্দারকে বলেছে যে গাড়িতে ফিরবার সময় বেহেরোডের কাছাকাছি গাড়ি চালাতে চালাতে তার বাবার হার্ট ফেল করে মৃত্যু হয়েছে। তারা সেই গাড়ির পেছনের সিটেই বসেছিল। তারা সেই সময়ে গাড়ি দাঁড় করিয়ে ফল কিনছিল, তাই বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আর বেশিক্ষণ দেহ রাখলে অকল্যাণ হতে পারে ভেবেই তার কাকার ছেলেরা তাকে তাড়াতাড়ি দাহ করার কাজ শেষ করতে বলছে। তারা সেই বেহেরোডের কাছাকাছি জায়গার থেকে এক ডাক্তারের দেওয়া ডেথ সার্টিফিকেটও নিয়ে এসেছে। কথা শুনতে শুনতেই আমি তিওয়ারি সাহেবকে মোবাইলে ডায়াল করে দিয়েছি। তিওয়ারি সাহেব এই অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। কে আমাকে গুড়গাঁও থেকে ফরিদাবাদ পর্যন্ত নিয়ে এসেছে এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার দেহে ঠান্ডা স্রোত বইতে শুরু করলো ফের। আমাকে বিয়েবাড়ি থেকে নিয়ে আসার যে কথা সে আমাকে দিয়েছিল, মরে গিয়েও সে কথা সে ভোলেনি। তারই সাথে তার খুন হওয়ার পুরো ঘটনাটা সে আমাকে জানিয়ে গেছে অন্য লোকের কথা বলে। শের সিং বলেছিল মরে যাওয়া লোকটাকে সে চেনে, কারণ সেই ভদ্রলোক তারই গ্রামের। তার অর্থ সেই মৃত ব্যক্তি সে নিজেই। সেই তার কাকাকে টাকা দিয়েছিল, আর হঠাৎ বেহেরোডের সাইনবোর্ডের ঝলক দেখিয়ে বুঝিয়ে দিয়েছে কোন জায়গায় সে খুন হয়েছে। এর পরেও আমি যদি চুপ করে বসে থাকি তাহলে শের সিংয়ের প্রতি অবিচার হবে। তিওয়ারি সাহেবকে পুরো কথাগুলো বলতে উনি তা বিশ্বাস করলেন কিনা তা আমি বুঝতে পারলাম না, তবে এটা যে সাদামাটা কেস নয় তা উনি বুঝতে পারলেন। যদিও ডেথ সার্টিফিকেটে লেখা ছিল হার্ট ফেলিওর, কিন্তু শের সিংয়ের গলার উপরের কালো দাগটা তিওয়ারি সাহেবের নজরে পড়েছিল। উনি মৃতদেহ পোস্টমর্টেম করতে পাঠিয়ে দিলেন। আমাকে দিয়ে একটা স্টেটমেন্ট সই করিয়ে নিলেন, কারণ আমি প্রথমে ওকে ফোনে খবর দিয়েছিলাম। বাড়িতে ফিরে মেয়েকে স্ত্রীকে অত কথা আর বললাম না, তারা ঘাবড়ে যেত আর আমাকেও হয়তো কোনো অশরীরী আত্মা ভেবে বসত। তাই শুধু বললাম আমি নিজেই গাড়ি চালিয়ে ফিরেছি গুড়গাঁও থেকে।